সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে স্থাপনা ধ্বংস, অগ্নিসংযোগ, ভয় দেখানোর মতো কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয়েছে। এ বিষয়ে আরও কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, এবং বিজয়নগর থেকে আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই চলে যাচ্ছি ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের কাছে। বলা হচ্ছে বীরের মৃত্যু ওসমান হাদির, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। ভগ্ন হৃদয়ে আমি জনাব ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। এ ধরনের একজন তরুণ, একজন যুবক এত তাড়াতাড়ি চলে যাবেন, যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমি জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমি নিজে কারাগারে ছিলাম, প্রায় 23 দিন আমি কারাগারে ছিলাম। 6ই আগস্ট 2024 আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। সে সময় আমি হয়তো অনেককে চিনতাম না। আমি তো অনেক আগে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম 1985 সালে। আমি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। স্বৈরাচার হাসিনার যে 96 সালে ক্ষমতা এসেছিল, সে সময় আন্দোলনে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আপনার পরবর্তীকালে মনে করেন যে ফেসিস্টের যে 15 বছর 16 বছর আন্দোলন ছিল, আমি সেখানে আন্দোলন করেছি। কিন্তু আমি এরকম হাদির মতো, ওসমান হাদির মতো এ ধরনের মানে মন থেকে কথা বলেন, হু স্পিক্স আউট অফ হিজ মাইন্ড, সে ধরনের একটা মানুষ, একটা যুবক চলে গেছে, আমার জন্য খুব কষ্টকর। আমি অনেক আশাবাদী ছিলাম এ ধরনের যুবকরা এ দেশটাকে পরিবর্তনের একটা পথে নিয়ে আসতে পারত। আমার খুব খারাপ লাগছে আমি যখন তার যে ভিডিও ক্লিপ গুলো দেখি, যখন বলে যে আমি হয়তো মরে যাব, আমার হত্যাকাণ্ডের যেন বিচার হয়, আমি মরে গেলে আমার বাচ্চাটাকে যেন দেখে রাখেন, এই যে কথাগুলো, আমি জানি না সে কি জানতেন আগে থেকে। সবকিছু মিলিয়ে আমার কাছে খুব খারাপ লেগেছে। এত সহজ সরল স্বীকারোক্তি আমি এ ধরনের কোনো মানুষ পাইনি খুব একটা। হ্যাঁ, উনি অনেক কথা বলেছেন, যে ওনার কথার মধ্যে স্ল্যাং ছিল। যেটাই থাকুক না কেন, তিনি প্রচলিত যে রাজনৈতিক ভাবধারা, সেটাকে ভেঙে আনার জন্য এই কথাগুলো আক্ষেপ থেকে, ক্ষোভ থেকে হয়তোবা বলেছেন। কিন্তু সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এদেশের মাটি থেকে একটা ছেলে বোধহয় জন্ম নিয়েছিল, সেটা ওসমান হাদি ছিল। আমি হাদির এই অন্তর্ধান, চলে যাওয়া, অভিমান যেটাই বলেন না কেন, এবং দুষ্কৃতিকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তাদের বিচারটা দাবি করছি। আমি জানি না আমরা এই বিচারটা দেখতে পারবো কিনা। আমরা সব সময় বলি বিচারের বাণী নিভৃতে কাঁদে, বাট আমি অন্তত হাদির ক্ষেত্রে এদেশ যেন সেটা হতে না দেয়, আমি সেটা আশা করব। আশা করছেন জনাব নাসির উদ্দিন অসীম। আমি আবারও ফিরবো আপনার কাছে। জনাব আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে ওসমান হাদির এমন বিয়োগান্তক মৃত্যু আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পরপরই কিন্তু এরকম একটা হত্যাকাণ্ড ঘটলো এবং সামনে নির্বাচন। পরবর্তী পরিস্থিতি নিয়ে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এটা খুবই মর্মান্তিক। ওসমান হাদি আমাদের সহযোদ্ধা ছিলেন। ব্যক্তিগতভাবে তার সাথে আমার দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে পরিচয়, এবং ওসমান হাদির যেই বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরার, বিশেষ করে সাংস্কৃতিক পরিমণ্ডলে যে কালচারাল যে অ্যাগ্রেশন অথবা সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যেই আপনার দৃঢ় অবস্থান ছিল, সেটা আমাদের প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে সেটা মনে করি, এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের জন্য নতুন সংগ্রামের অনুপ্রেরণা। তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদির মতো একজন ব্যক্তিত্ব, গণ অভ্যুত্থানের একজন নেতা, যিনি একই সাথে প্রার্থী, উনি কিন্তু প্রার্থীও হিসেবে ওনার পরিচয়টা অনেক গৌণ। ওনার মুখ্য পরিচয়, উনি গণ অভ্যুত্থানকে ধারণ করেছেন, নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছেন এবং বাংলাদেশের তরুণদের জন্য আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে যেভাবে আপনার মৃত্যুর জন্য তাকে আপনার গুলি করা হয়েছে, সেটা মূলত এখানে যাতে নির্বাচনটা সঠিকভাবে না হয়, নির্বাচনটা ভণ্ডুল করার একটি প্রয়াস ছিল। এবং স্বাভাবিকভাবে ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু তরুণ প্রজন্ম যেভাবে রাজনীতিতে এসেছিল খুব উচ্ছ্বাস নিয়ে এবং বিভিন্ন ভাবে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল,
সেটার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে একটা ভাটা পড়েছে। একই সাথে হয়তো বা এটা দৃঢ় হবে, ভবিষ্যতের জন্য আরো বড় আপনার আকারে এই সংগ্রাম জারি থাকবে, কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচনের কথা বলেন, সরকারের জন্য, এই জনগণের জন্য নির্বাচনের জন্য অংশগ্রহণ করছেন, তাদের জন্য চ্যালেঞ্জ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই চ্যালেঞ্জ এখন কিভাবে ধারণ করবে, কিভাবে গভর্নমেন্ট গ্রহণ করবে, সেটার উপর নির্ভর করছে এখন নির্বাচনটা আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, হবে কিনা। হাসান আল মামুনের কাছে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে যেমনটা আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু সহিংসতা আমরা লক্ষ্য করেছি, অগ্নিসংযোগ দেখেছি এবং এই সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কি বলবেন এই বিষয়ে? জি, শুধু অন্তর্বর্তীকালীন সরকার সেটি আহ্বান জানিয়েছে বিষয়টি এমন নয়। আমরা আমাদের জায়গা থেকে আমরাও প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রথম আলোর অফিসে, ডেইলি স্টারের অফিসে যে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, ছায়ানটে বা উদীচিতে যে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, এটি এই দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। যে সকল গোষ্ঠী বা যারা এই ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা মনে করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রথম আলো কিংবা তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রথম আলো কিংবা ডেইলি স্টার, আপনি যদি কালচারালি আপনি ডেইলি স্টারকে কিংবা প্রথম আলোকে বিট করতে চান তাহলে সেই ধরনের প্রতিষ্ঠান তৈরি করুন, কিন্তু সেই প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে আপনি আপনার কালচারালি অন্যকে ডাউন করবেন, সেটা কখনো হয় না। সুতরাং আমরা মনে করি সুস্পষ্টভাবে প্রতিবাদ করছি, যারা দেশকে অরাজকতার দিকে দিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে যারা বানচাল করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করব। কেন বলছি? কারণটা হচ্ছে যে উসমান হাদি আমাদের ভাই, যে বিপ্লবী মারা গিয়েছে, সে কিন্তু কোনো দলের ছিল না, কিন্তু আমরা দেখতে পাই যে কিছু লোক দলীয় এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে, ডেইলি স্টারের অফিসে আগুন দিয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে লোকটি কলম ধরেছিল, সেই নুরুল কবির ভাই, নিউ এজের সাংবাদিক, তাকে গতকালকে চুল ধরে টান দেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই ধরনের কোনো কাজকে আমরা কোনো রকম বরদাস্ত করব না বলে আমরা মনে করি এবং হুঁশিয়ারি দিচ্ছি, যারা এই ধরনের কাজ করছেন আপনাদের পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। সুতরাং আমরা কোনো উগ্রবাদের স্থান বাংলাদেশে দিতে চাই না। এই 18 কোটি মানুষ আমরা একে অপরে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যারা এ অরাজকতা করবে জনগণ তাদেরকে পরিহার করবে, এমনটাই আমরা আশা করছি। নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে আরো একবার ফিরব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন ওসমান হাদি, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? না, আমি একটা বিষয় আমি একটু বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এখতিয়ার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আপনার সমাধি বা আমরা মাজার যেটাই বলি না কেন, সেটা মসজিদের পাশে, ওনার যে একটা বিখ্যাত এই ছিল, মসজিদের পাশে আমার কবর দিও, এ ধরনের একটা এই ছিলেন। এখন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। এখন বিশ্ববিদ্যালয় কিভাবে নেবেন, তবে আমি মনে করি একটা বিষয়, যে হাদির মধ্যে যে একটা বিদ্রোহী এবং তার একটা আবৃত্তি ছিল বিদ্রোহী কবি নজরুলের, এখন সবকিছু মিলিয়ে কতটুকু সেটা কভার করে, এটা একটা বিশ্ববিদ্যালয়ের একান্ত ব্যক্তিগত এখতিয়ার। এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমার আগে যিনি আলোচক ছিলেন আবরা সম্ভবত, তিনি বলেছেন, নুরুল কবির ভাই, তিনি কিন্তু আমার বিভাগের আমার সিনিয়র ভাই, কিন্তু আজ থেকে প্রায় 18-19 বছর আগে 1-11 সময় আমি কিন্তু কবির ভাইয়ের সঙ্গে, আমি অনেক বয়সে অনেক তরুণ ছিলাম, কিন্তু বিষয়টা সে জায়গাতে না, বয়সে কতটুকু তরুণ, সময় এবং প্রেক্ষাপট মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমি কবির ভাইয়ের সঙ্গে কিন্তু টক শো করেছিলাম। তো কবির ভাইয়ের উপরে যে আক্রমণ হয়েছিল, কিংবা প্রথম আলো বা ডেইলি স্টার, আমি এটাকে তীব্র নিন্দা জানাই। যারা আপনার বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চান, কিংবা গণতান্ত্রিক ধারায় আমরা ফেরত আসি, সেটাকে আপনার কি বলা যায়, এটাকে মানে 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 বিপদগামী করতে চান, সে সমস্ত কোয়ার্টার তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। এটা আমি খুব ধিক্কার জানাই, নিন্দা জানাই। তাদের বিরুদ্ধে সরকার যদি অনতিবিলম্বে ব্যবস্থা না নেন, কিংবা গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু ইতিপূর্বেও ঘটেছে,
এবং সেগুলোর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি, যার কারণে একটার পর একটা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। হাদির উপরে যে আক্রমণ হয়েছে সেটা আপনার বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে সরকারের দায়িত্ব ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব ছিল। এই বিষয়গুলো যদি ওনারা অ্যাড্রেস করতে না পারেন, তাহলে আপনারা ওই যে নির্বাচনের কমিটমেন্ট করেছেন সেটা কিভাবে করবেন? এই আমি সরকারের এইসব দায়িত্ব এবং বিষয়গুলোতে আইন সবচেয়ে শৃঙ্খলা বড়, বাহিনীর যে দায়িত্বের বিষয়ে বলছেন, এই টপিকে আমি আবারও ফিরবো আপনার কাছে। তার আগে আরো একবার আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আপনার কি পর্যবেক্ষণ? প্রথমত আমরা মনে করি যে ওসমান হাদি যে হত্যাকাণ্ড ঘটেছে এটা দিবালোকে ঘটেছে, আসামি শনাক্ত হয়েছে এবং হত্যাকাণ্ডের যে মোটিভ প্রাথমিকভাবে বিশ্লেষণ করা যাচ্ছে। এখন সরকারের উচিত এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে খুঁজে বের করে তার দ্রুত বিচার বাস্তবায়ন করা। জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্কের যে আহ্বান, এই আহ্বানকে আমি একই সাথে ইতিবাচক ভাবে নিচ্ছি, যেভাবে আবার আমি এটাকে অ্যালার্মিং ভাবেও নিচ্ছি। বাংলাদেশকে অবশ্যই রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে নিজের প্রতিষ্ঠান আছে, তার যে জুডিশিয়াল বডি আছে, সেই বডির উপর এই দেশের জনগণ এবং তার বন্ধু রাষ্ট্র সহ অপরাপর রাষ্ট্রগুলোর সাথে যারা বিশ্বে বিভিন্নভাবে বিশ্ব বাণিজ্যের সাথে কানেক্টেড, তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা যদি একটি হত্যাকাণ্ডের জন্য আমরা জাতিসংঘ এখানে চাপ প্রয়োগ করে অথবা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এখানে আবেদন জানাতে হয়, আহ্বান জানাতে হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এই সরকার এবং আমি বলবো এই অথর্ব সরকারকে অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং অবশ্যই আমি পুনর্বার উচ্চারণ করতে চাই, সামনে যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ডেট ফিক্স করা হয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সরকারের সব এজেন্সিকে সাথে নিয়ে তারা যাতে আশু পদক্ষেপ গ্রহণ করে, শুধুমাত্র ওসমান হাদির ঘটনায় না, ভবিষ্যতে যাতে এক ধরনের ঘটনা এড়ানো যায় সে লক্ষ্যে যাতে সবাই কাজ করতে পারে। হাসান আল মামুনের কাছে জানতে চাইবো যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন কিনা এবং বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কিনা। জি, সুষ্ঠু নির্বাচন হওয়াটা এটা আসলে এখন খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার কি পরিমাণ অবনতি ঘটেছে, এটি দেশের মানুষ এক বাক্যে স্বীকার করেন যে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে আমার ভাই উসমান হাদিকে যে গুলি করা হয়েছে, সেই গুলির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার হয় নাই এবং বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখেছি যে তারা সেফ জোনে একদম আপনার ভারতে পালিয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তারা এভাবে পালিয়ে গিয়েছে। তো সেই আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আগামী দিনে এই যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে যারা প্রার্থী থাকবে, আমার ভাই উসমান হাদিও একজন প্রার্থী ছিলেন, তাকে যেখানে নিরাপত্তা দিতে পারে নাই, আগামী দিনে কিভাবে আসলে তারা নিরাপত্তা দিবে অন্য প্রার্থীদেরকে, সেটি এখন বড় প্রশ্ন। সংশয় এবং শঙ্কা রয়েই যায়। এবং নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে আমি সর্বশেষ একটু জানতে চাইবো যে আপনি এর আগে বলছিলেন যে সরকারের দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে এই যে সহিংসতা বা অগ্নিসংযোগ, জানমাল ধ্বংসের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের দায়িত্ব কি শুধুমাত্র বিবৃতি দেয়া? না, আমি এটা মনে করি না কখনো। সরকার যদি আগে থেকে এ ধরনের অনেক মবক্রেসি কিন্তু এখানে হয়েছে, জুলাই আগস্টের পরবর্তীতে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে, তখন কিন্তু সরকার এই ব্যবস্থাগুলো করতে পারেননি। আমার এই যে বন্ধুবর সহ আলোচক যারা ছিলেন তারা দুজনেই বলেছেন যে হাদি আমাদের ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য আমাদের শ্রদ্ধা আছে। একজন হাদির মৃত্যুতে সরকার যে ব্যবস্থাগুলো নিতে পারেননি, তার আগে যে ঘটনাগুলো ঘটেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের 2400 জন ভাই শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন 20,000-এর উপর। 15 বছর ধরে আপনার 1000-এর উপরে আমাদের কমরেডরা আপনার গুমের শিকার হয়েছেন কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কোনো ব্যবস্থা নিতে পারেননি এই সরকার। অব্যবহৃত পরে অনেকে মনে করেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই সরকারের সময় আমরা কিন্তু দেখেছি, টেলিভিশনে দেখেছি অনেককে সীমান্ত পাড়ি দিয়েছেন, বিভিন্ন কথাবার্তা এসছে।
যারা হাজার হাজার হত্যাকাণ্ড এবং গুমের সঙ্গে শিকার ছিলেন, তারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা চলে যেতে পেরেছেন। আর হাদি ভাই একজন, এবং তার হত্যাকারীরা মনে করেন যে চলে গেছেন। তাহলে কোনটাকে আপনি বড় করে দেখবেন? আমি কোনটাকে আন্ডারমাইন করছি না। একটা অপরাধ, সেটা অপরাধ, অনেক বড় অপরাধ। হাদির উপরে যারা কর্ম এই 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 ঘৃণ্যতম আক্রমণটা ঘটিয়েছেন, তারা কি আসলেই তারা, নাকি অন্য কেউ ছিলেন? অনেকগুলো বিষয় আছে। আমি জুরিসপ্রুডেন্সের কথা ভিন্নভাবে আসবো। আমি নিজে একজন আইনজীবী। এই বিষয়গুলো কিন্তু আদালতে পরবর্তীকালে আসবেন, কিন্তু কথাটা হচ্ছে যে আমার বর্ডারটা কেন ইনটেক্ট থাকতে পারলো না? যে কোনো ব্যক্তি মনে করেন যে বর্ডারটা কিভাবে ক্রস করলো, বা জুলাই আগস্টের পরে আপনার তো অনেকে চলে গেছেন এই দেশ ছেড়ে, ইন্ডিয়াতে আছেন বা বিভিন্ন দেশে আছেন, মৌজ ফুর্তি, আপনার আনন্দের মধ্যে আছেন, যারা এই দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, একটা স্বৈরাচারকে ফ্যাসিলিটেট করেছেন দীর্ঘ 15 বছরের উপর। আমরা তাদেরকে ধরতে পারিনি, আইনের আওতায় আনতে পারিনি। এটা দুর্ভাগ্যজনক। আমরা কিসের জন্য লড়াই করেছিলাম? কেন মুক্তিযুদ্ধ হয়েছিল এই দেশে? কেন 24 সংগঠিত হয়েছিল? আমরা তো এর কোনো উত্তর পাবো না। আমি এই আপনার কাছে জন্য যদি বলছি, জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কিনা? না, শঙ্কা আমি আপনাকে বলি, শঙ্কা সবসময় থাকবে। কিন্তু একটা কথা বলেন, 2008 সালে নির্বাচন হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে ভিন্ন জিনিস। 2014 সালে 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 2018 সালে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে। 24 নির্বাচন আমি ডামি মামি নির্বাচন হয়েছে, কিন্তু কোন নির্বাচনকে কেউ থামিয়ে রাখতে পারেনি। কথাটা হচ্ছে যে নির্বাচনটা কতটুকু অর্থবহ। নির্বাচন হবে, কিন্তু সামনে যে নির্বাচনটা হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটা জনগণকে কি দিতে পারবে, বাংলাদেশকে কি দিতে পারবে, আমরা কতটুকু অর্জন করতে পারবো এই দেশের জনগণের জন্য? আইনের শাসন, জনগণের শাসন, সবকিছু মিলিয়ে আমরা কতটুকু পাবো, ওটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় বিচার্য বিষয়। একটা নির্বাচন হয়ে গেলে পরবর্তীকালে যে জি সরকার আসবে, তারা কি সুশাসন দিতে পারবেন, আইনের শাসন দিতে পারবেন, জি, বিচার আপনাদের বিভাগ? তিনজনের বক্তব্যই একেবারে পরিষ্কার। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।